প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রসায়ন অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি কোভিড সিচুয়েশনে তোমরা বাড়িতে অবস্থান করছো এবং নিরাপদে আছো। আমি মোহাম্মদ শেরশাহ তরফদার, সহকারী অধ্যাপক, রসায়ন, ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। শিক্ষার্থীবৃন্দ, আজকের আমরা রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন থেকে পৃথিবীর বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করব। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে পৃথিবীর বায়ুমণ্ডল বেশ কয়েকটি স্তরে বিন্যস্ত। আজকে আমরা এই স্তরসমূহ সম্পর্কে বিস্তারিত জানব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, শুরুতে আমরা জানি যে বায়ুমণ্ডল কী। বায়ুমণ্ডল হচ্ছে ভূপৃষ্ঠ থেকে প্রায় 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে গ্যাসীয় আবরণী পৃথিবীকে চারিদিকে আবৃত করে রেখেছে, সেই গ্যাসীয় অঞ্চলটার নামই হচ্ছে বায়ুমণ্ডল। তবে এখানে উল্লেখ্য যে ভূপৃষ্ঠ থেকে প্রায় 1600 কিলোমিটার পর্যন্ত অদৃশ্য গ্যাসীয় আবরণী পৃথিবীকে ঘিরে রেখেছে এবং এটা মাধ্যাকর্ষণ বলের আকর্ষণে ভূপৃষ্ঠের সাথে সংযুক্ত রয়েছে। এখানে উল্লেখ্য যে এই বিশাল গ্যাসীয় পদার্থের মোট ভর হয়ে থাকে প্রায় 5.5 × 10⁻15 টন এবং বায়ুমণ্ডলে মোট বায়ুর শতকরা 50% ভূপৃষ্ঠ থেকে 5.5 কিলোমিটার উচ্চতার মধ্যে থাকে আর শতকরা 99% থাকে 30 কিলোমিটার উচ্চতার মধ্যে। ভূপৃষ্ঠ থেকে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা 6.5 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায়। এবং এখানে আরেকটি জিনিস তোমাদের মনে রাখা দরকার যে ভূপৃষ্ঠ হতে প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ থাকে 15 পাউন্ড এবং বায়ুমণ্ডলের যে প্রধান উপাদানগুলো তার মধ্যে রয়েছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস, জলীয় বাষ্প, এগুলো বিদ্যমান থাকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে বায়ুমণ্ডলের যে প্রধান উপাদানগুলো রয়েছে তাদের আনুপাতিক হার দেখতে পাচ্ছ যে নাইট্রোজেন থাকে 78.09%, এটাই হচ্ছে সর্বোচ্চ পরিমাণ, এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে অক্সিজেন, যার পরিমাণ হচ্ছে 20.94%। এছাড়াও অল্প পরিমাণে থাকে জলীয় বাষ্প, নিষ্ক্রিয় গ্যাস, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো থাকে। এবং এই প্রধান উপাদানগুলো ছাড়াও আরও যে সকল গ্যাসের উপস্থিতির প্রমাণ পাওয়া যায় তাদের মধ্যে রয়েছে অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওজন, নাইট্রাস অ্যাসিড বাষ্প, নাইট্রিক অ্যাসিড বাষ্প, হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন, এই সকল গ্যাস। এ পর্যায়ে তোমরা লক্ষ্য করো যে বায়ুমণ্ডলের শ্রেণী বিভাগ। সাধারণত তাপমাত্রা চাপের পরিবর্তন অনুযায়ী বায়ুমণ্ডলকে 4টি স্তরে ভাগ করা হয়েছে। তার মধ্যে 1 নম্বর স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার বা ক্ষুদ্রমণ্ডল এবং এই মণ্ডলের বিস্তার হচ্ছে 0 থেকে 15 কিলোমিটার পর্যন্ত এটি। 2 নম্বর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল এবং এটি হচ্ছে 15 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। 3 হচ্ছে মেসোস্ফিয়ার, এর বিস্তার হচ্ছে 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত এবং 4 নম্বর হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, এটি হচ্ছে 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এছাড়াও গ্যাসের সংযুক্তির উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে আরও 2টি ভাগে ভাগ করা যায়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে হোমোস্ফিয়ার, 2 হচ্ছে হেটেরোস্ফিয়ার। তবে আমরা ধারাবাহিকভাবে এবার প্রত্যেকটি স্তর আমরা ব্যাখ্যা করব, তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করবে। প্রথমে হচ্ছে ট্রপোস্ফিয়ার বা ক্ষুদ্রমণ্ডল। এই মণ্ডলটিকে ক্ষুদ্রমণ্ডল বলা হচ্ছে এই কারণে যে এই মণ্ডলের প্রধান যে গ্যাসীয় উপাদানগুলো তার মধ্যে রয়েছে জলীয় বাষ্প, ধূলিকণা, মেঘ, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলোর উপস্থিতিজনিত কারণে বৃষ্টিপাত, বজ্রপাত, ঝড়, ঘূর্ণিঝড়, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয়ে থাকে। এই জন্য এই মণ্ডলকে ক্ষুদ্রমণ্ডলও বলা হয়ে থাকে এবং এটি হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর এবং এই স্তরটি সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে মেরু অঞ্চলে প্রায় 8 থেকে 9 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং নিরক্ষীয় অঞ্চলে এটি 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা থাকে হচ্ছে 15.2 ডিগ্রি সেলসিয়াস
এবং এই ট্রপোস্ফিয়ারের সর্বনিম্ন তাপমাত্রা থাকে -80°C এবং এটি নিরক্ষরেখার ঊর্ধ্বে ট্রপোপজ অংশে, আর ঊর্ধ্বসীমায় থাকে তাপমাত্রা -57°C থেকে -60°C। ট্রপোস্ফিয়ারের সর্বনিম্ন অঞ্চলে বায়ুর চাপ থাকে 76 সেন্টিমিটার পারদ, আর সমুদ্র সমতল থেকে ক্রমান্বয়ে বায়ুর চাপ ও তাপমাত্রা উভয়ই কমতে থাকে, আর বায়ুমণ্ডলের ঊর্ধ্ব দিকে তাপমাত্রার এই পরিবর্তনকে বলা হয়ে থাকে র্যাপস রেট। এরপরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল। এটি হচ্ছে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর এবং এই স্তরটি ট্রোপোপজ নামক এক ধরনের পাতলা স্তরের মাধ্যমে ট্রোপোস্ফিয়ার থেকে পৃথক থাকে এবং এই স্তরের বিস্তার হচ্ছে ট্রোপোস্ফিয়ারের স্তর থেকে উপরের দিকে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত, এবং এই স্তরটি হচ্ছে প্রায় মেঘমুক্ত এবং এখানে সামান্য ধূলিকণা থাকেও কোনো জলীয় কণা বা জলীয় বাষ্প থাকে না, আর এই জন্য এই স্তরে ঝড় বৃষ্টি বা বায়ু প্রবাহের কোনো সম্ভাবনাও থাকে না, আর এই জন্যই এর নাম দেওয়া হয়েছে শান্তমণ্ডল। এবং এই মণ্ডলের মূল উপাদান হচ্ছে ওজোন, এবং যেটি সূর্যরশ্মি থেকে আগত ইউভি রশ্মিকে শোষণ করে থাকে, এবং এই স্তরের বায়ুমণ্ডলের উপস্থিত মোট ওজোন গ্যাসের শতকরা 90% বর্তমান থাকে এবং এর পরিমাণ প্রায় হয়ে থাকে 1 থেকে 10 ppm, এবং এই স্তরেও উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে, যে কারণে এই তাপমাত্রা বৃদ্ধির এই ঘটনাকে পজিটিভ র্যাপস রেট বলা হয়ে থাকে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে মেসোস্ফিয়ার, এবং এর বিস্তার হচ্ছে 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত, এবং এটি হচ্ছে বায়ুমণ্ডলের তৃতীয় স্তর, এবং এটি স্ট্র্যাটোপজ নামক পাতলা স্তর দ্বারা স্ট্র্যাটোস্ফিয়ার থেকে মেসোস্ফিয়ার স্তরকে পৃথক করে রেখেছে, এবং এখানে স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বে 50 থেকে 80 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলীয় স্তর মেসোস্ফিয়ার স্তরের মূল উপাদানগুলো হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, তারপর O2 ক্যাটায়ন, O ক্যাটায়ন, NO ক্যাটায়ন এবং সামান্য পরিমাণ ওজোন থাকে। এবং এখানে এই স্তরে নিচ থেকে যত উপরের দিকে যাওয়া যায়, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এখানে তাপমাত্রা হ্রাস পায়। মেসোস্ফিয়ার স্তর বায়ুমণ্ডলের শীতলতম স্তর, এবং এখানে এই অঞ্চলে মেসোপজ অঞ্চলে তাপমাত্রা স্থির থাকে এবং এর মান হয়ে থাকে -92°C, এবং এই স্থানটি হচ্ছে বায়ুমণ্ডলের সর্বাধিক শীতলতম স্থান, এবং মেসোপজ অঞ্চলটি হচ্ছে মেসোস্ফিয়ারের সর্বোচ্চ অঞ্চল। শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে তোমরা যে স্তরটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে বায়ুমণ্ডলের চতুর্থ স্তর বা সর্বশেষ স্তর, এবং এর বিস্তার হচ্ছে মেসোস্ফিয়ারের উপরে 80 কিলোমিটার থেকে 500 কিলোমিটার পর্যন্ত, এবং এই স্তরটি মেসোস্ফিয়ার স্তর থেকে মেসোপজ নামক পাতলা আবরণ দ্বারা বিভক্ত, এবং এই অঞ্চলের বায়ুর ঘনত্ব এবং বায়ুর চাপ কম থাকে, এবং 120 কিলোমিটার উচ্চতায় এর তাপমাত্রা 500°C, আর 200 কিলোমিটার উচ্চতায় এর তাপমাত্রা থাকে 700°C, আর 480 কিলোমিটার উচ্চতায় এই তাপমাত্রা হয়ে থাকে 1232°C। তাপমাত্রা খুব বেশি হওয়ার কারণেই এই স্তরের নাম দেওয়া হয়েছে থার্মোস্ফিয়ার। শিক্ষার্থীবৃন্দ, যে সূর্য থেকে বিচ্ছুরিত মহাজাগতিক যে রশ্মি রয়েছে সেই রশ্মি, তারপরে উচ্চ শক্তির গামা রশ্মি, এক্স-রে, অতি বেগুনি রশ্মির প্রভাবে এই স্তরের তাপমাত্রা বাড়তে বাড়তে 480 কিলোমিটার উচ্চতায় 1232°C হয়ে থাকে, এবং সূর্যের
প্রচণ্ড তাপের কারণে এই স্তরের গ্যাসীয় উপাদানগুলো আয়নিত অবস্থায় থাকে এবং এই অঞ্চলে মেরু জ্যোতির সৃষ্টি হয়। এরপরে তোমরা যেটি দেখতে পাচ্ছ যে বায়ুমণ্ডলের 4টি স্তর ছাড়াও এর সর্বশেষে একটি বিশেষ স্তর আছে যাকে এক্সোস্ফিয়ার বলা হয় এবং এটি মূলত বায়ুমণ্ডলে মহাশূন্যে মিশে যাওয়া একটি স্তর এবং ভূপৃষ্ঠের সাপেক্ষে 500 কিলোমিটার থেকে 1600 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলকে বলা হয় এক্সোস্ফিয়ার এবং এখানে সূর্যের বিকিরিত রশ্মির কারণে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেশি হয় আর এ কারণেই বায়ুর ঘনত্ব এখানে একেবারেই কম হয়। এখানে উল্লেখ্য যে উচ্চ শক্তিসম্পন্ন গামা রশ্মি, এক্স-রে, তারপরে মহাজাগতিক রশ্মির প্রভাবে বায়ুমণ্ডলের যে গ্যাসীয় অণুগুলো রয়েছে সেগুলো ভেঙে গিয়ে ধনাত্মক আধানযুক্ত আয়ন এবং অসংখ্য মুক্ত ইলেকট্রন উৎপন্ন হয়। তবে এখন পর্যন্ত এই অঞ্চল সম্পর্কে গবেষণামূলক কোনো ফলাফল প্রকাশ করা হয়নি। পরবর্তীতে যদি প্রকাশিত হয় তোমরা জানতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা যে 4টি প্রধান স্তর সম্পর্কে জানলাম সেগুলো আমরা এক নজরে দেখে নেব। তোমরা পাশে দেখতে পাচ্ছ যে তাপমাত্রা এবং এর প্রধান উপাদানগুলো আমি পর্যায়ক্রমে সাজিয়েছি তোমাদের মনে রাখার সুবিধার্থে। এটা তোমরা দেখে নেবে। এরপরে আমরা আরেকটি শ্রেণী বিভাগ দেখব, সেটি হচ্ছে বায়ুমণ্ডলের যে বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলো রয়েছে সেই গ্যাসীয় উপাদানগুলোর সংযুক্তির ভিত্তিতে আরও 2টি ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে হোমোস্ফিয়ার, অপরটি হচ্ছে হেটারোস্ফিয়ার। প্রথমে লক্ষ্য করো যে হোমোস্ফিয়ার অঞ্চলে বিস্তার হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার পর্যন্ত এবং এই অঞ্চলে আমরা ইতিপূর্বে যে 4টি স্তর পড়েছি তার মধ্যে 3টি স্তর এই অঞ্চলের অন্তর্ভুক্ত। একটি হচ্ছে ট্রপোস্ফিয়ার, দ্বিতীয়টি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার এবং তৃতীয়টি হচ্ছে মেসোস্ফিয়ার। এই 3টি অঞ্চল হচ্ছে সমমণ্ডল এবং এই অঞ্চলের গ্যাসসমূহের অনুপাত মোটামুটি সমান থাকে আর এই জন্যই এটার নাম দেওয়া হয়েছে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল। এরপরে যেটা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে হেটারোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ার ও এক্সোস্ফিয়ার, এই 2টি অঞ্চল হচ্ছে এই অঞ্চলের অন্তর্ভুক্ত এবং এই অঞ্চলে উপাদানগুলোর অনুপাত সমানভাবে থাকে না এবং এই অঞ্চলের বিস্তার হচ্ছে সমুদ্রপৃষ্ঠের 100 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত এটি বিস্তৃত থাকে এবং এখানে বায়ুর উপাদানের যে ভৌত রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে এই অঞ্চলকে পুনরায় আবার 4টি স্তরে ভাগ করা যায়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে 100 কিলোমিটার থেকে 200 কিলোমিটার পর্যন্ত যে স্তরটি সেখানে এটাকে পারমাণবিক নাইট্রোজেন স্তর বলা হয় আর এরপরে 200 কিলোমিটার থেকে 1100 কিলোমিটার পর্যন্ত এটিকে পারমাণবিক অক্সিজেনের স্তর বলা হয়ে থাকে আর 1100 কিলোমিটার থেকে 3500 কিলোমিটার পর্যন্ত এটিকে হিলিয়াম স্তর বলা হয়ে থাকে এবং সর্বশেষ 3500 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত যে স্তরটি সেটিকে হাইড্রোজেন স্তর বলা হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা যে বায়ুমণ্ডল পড়লাম তার গুরুত্ব সম্পর্কে আমরা জানি, এক নজরে জানব সংক্ষেপে। 1 নম্বর হচ্ছে এই বায়ুমণ্ডল আমাদেরকে ক্ষতিকর রশ্মি থেকে পরিত্রাণ দিয়েছে। 2 নম্বর হচ্ছে ভূপৃষ্ঠের তাপমাত্রার ভারসাম্য রক্ষা করতে সাহায্য করেছে, জীবন ধারণে সহায়তা করেছে। 4 হচ্ছে পানিচক্র সৃষ্টিতে সহায়তা করেছে। 5 বায়ুশক্তির ব্যবহার সম্ভব হয়েছে। 6 মহাপ্রলয় থেকে সুরক্ষা পেয়েছি। 7 আকাশযানের চলাচল সহজ হয়েছে এবং 8 হচ্ছে বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের ভারসাম্য রক্ষা করা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনার সর্বশেষ একটি বিষয়, যে বিষয়টি হচ্ছে প্রথম যে বায়ুস্তর ছিল সেই ট্রপোস্ফিয়ার বা ক্ষুদ্রমণ্ডলের একটি বিষয়, সেটি হচ্ছে ক্ষুদ্রমণ্ডলে যে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস সৃষ্টি হয় সেই বিষয়টি নিয়ে এখানে সংক্ষেপে একটু আলোচনা করা হয়েছে।
তো তোমাদের ইতিমধ্যে বলেছে যে ক্ষুদ্রমণ্ডলে জলীয় বাষ্প, ধূলিকণা, মেঘ, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি উপস্থিত থাকে। আর এ কারণেই এখানে বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয়, এবং সেটা কেন হয় সেই বিষয়টি আমরা জানব। তোমরা জানো যে সাধারণত তাপমাত্রা বাড়ালে গ্যাসের আয়তন বেড়ে যায়, আর আয়তন বেড়ে গেলে গ্যাসের ঘনত্ব কমে যায়। আর আয়তন বাড়ালে কিন্তু চাপও কমে যায়, যে কারণে সমুদ্রপৃষ্ঠের কোনো স্থানের বায়ু গরম হলে আয়তন বৃদ্ধি পায় এবং ঘনত্ব কমে যায়। ফলে বিস্তীর্ণ অঞ্চলে বায়ুশূন্যতার সৃষ্টি হয় এবং এর ফলেই নিম্নচাপের সৃষ্টি হয়। সাধারণত সমুদ্র পৃষ্ঠের উপরিভাগের তাপমাত্রা 27 ডিগ্রির উপরে থাকে, এবং এই তাপমাত্রায় সমুদ্র বক্ষের পানি বাষ্পাকারে অপসারিত হয়ে সমুদ্র বক্ষের যে বায়ু রয়েছে তার ঘনত্বকে কমিয়ে দেয়, আর এর ফলে এর সাথে প্রচুর বায়ু উপরের দিকে উঠে যায়। ফলে নিম্নমুখী বায়ুর নিম্নচাপটি কেন্দ্রমুখী হয় এবং চারিদিক থেকে প্রবল বেগে ধেয়ে আসা বায়ু চক্রাকারে আবর্তিত হতে থাকে, আর এর ফলেই সৃষ্টি হয় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার আজকের লেকচারটি বুঝতে পেরেছ। আজকের লেকচার শেষ করার আগে তোমাদের ছোট্ট একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, এই বাড়ির কাজটি তোমরা করে ফেলবে। আগামী ক্লাসে আরও নতুন কোনো বিষয় নিয়ে আমরা তোমাদের সাথে কোনো আনন্দদায়ক একটি ক্লাসে উপস্থিত হব। সেই পর্যন্ত অপেক্ষায় থাকবে এই প্রত্যাশায় তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।